আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা ৪৩ থেকে ৪৫ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। মধ্যাহ্নভোজের সময় বাসায় এলো প্রণয়। শোবার ঘরে ঢুকতেই দেখতে পেল মেঝেতে স্থবির হয়ে বসে আছে শাহিনুর। কিঞ্চিত বিচলিত হয়ে পরনের কোট খুলে বিছানার এক পাশে রাখলো। শার্টের কয়েকটা বোতাম আলগা করে ফ্যানের সুইচ অন করলো। শাহিনুর তবুও এক চুল পরিমাণ নড়ল না। প্রণয় ভুরু কুচকে হাঁটু গেড়ে বসল ওর পাশে। হাত বাড়িয়ে কাঁধ ছুঁয়ে বলল, নূর, খাবার কি হয়েছে? জবাব দিল না শাহিনুর, বরং তীব্র ক্রোধের সঙ্গে এক ঝটকায় হাত সরিয়ে দিল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল প্রণয়। পুনরায় কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে শুধালো, এমন করছো কেন? কি হচ্ছে তোমার দুদিন পর পর? এবারও একই ঘটনা ঘটালো শাহিনুর, কিন্তু এবার আর প্রণয় শান্ত রইল না। তপ্ত মেজাজে বলিষ্ঠ হাত দ্বারা শাহিনুরের দুগাল প্রচণ্ড শক্ত করে চেপে ধরল। ক্রোধে ফেটে পড়ে বলল, একদম বেয়াদবি করবি না। কি সমস্যা হয়েছে পরিষ্কার করে বলবি। ব্যথায় অসহনীয় হয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো শাহিনুর। সহসা ছেড়ে দিল প্রণয়। উঠে দাঁড়িয়ে পরনের শার্টটা একটানে খুলে আছড়ে ফেললো মেঝেতে। পরক্ষণে এক লাথি দিয়ে দূরেও ছিটকে ফেললো। আর এক মুহূর্ত দেরি করলো না সে। ধপাধপ পা ফেলে বেরিয়ে গেল। ডিউটি শেষ না হলেও আজ আর হাসপাতালে গেল না সে। দুপুরে খাবারও খেলো না। চুপচাপ পাশের ঘরে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো শুধু। শাহিনুরও সারাদিন অনড় হয়ে পড়ে রইল। এক সময় দু চোখে বেয়ে ঝরতে লাগলো অজস্র নোনা পানি। দিন পেরিয়ে রাত ঘনিয়ে এলো। প্রণয়ের রাগও কমে এলো। নিজেকে বরফের মতো ঠান্ডায় পরিণত করার জন্য দীর্ঘ সময় গোসল করলো। ঘরে ফিরে যখন শাহিনুরকে একই অবস্থায় দেখলো, কড়া কণ্ঠে আদেশ দিল স্বাভাবিক হতে এবং কি হয়েছে তাকে বলতে। শাহিনুর কিছুই না বলে চুপচাপ উঠে ঘরের বাইরে চলে গেল। রাতের খাবার তৈরি করে বসে রইল ভোজনালয়ে। প্রণয়ও কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসলো। কিন্তু শাহিনুর নিজের জন্য খাবার বাড়েনি বলে সে খাওয়া শুরু করলো না, শুধু কঠিন চোখে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে এক পলক তাকিয়ে ক্ষীণ স্বরে শাহিনুর বলল, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। শটান হয়ে দাঁড়িয়ে পড়ল প্রণয়। চল শক্ত করে জবাব দিল, তোমার হাতের রান্না খাওয়ারও ইচ্ছে নেই আমার। যেভাবে খাবার ছিল সেভাবেই পড়ে রইল। প্রণয় শুধু অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ের। সময়টা বেশ গড়িয়ে গেলেও যখন শাহিনুর এলো না, ক্রোধে চোখ মুখ শক্ত করে ঘর থেকে বেরিয়ে আশেপাশে খুঁজলো শাহিনুরকে, কিন্তু পেল না। শেষে পাশের শোবার ঘরে উকি দিতেই শাহিনুরকে বিছানায় শোয়া অবস্থায় দেখে চোখ মুখ খিচে বিড়বিড় করে বলল, আর কত ধৈর্যের পরীক্ষা দেব আমি? ঘরে ঢুকে প্রথমে ভালোভাবে শাহিনুরকে নিজের ঘরে যেতে বলল। শাহিনুর শুনল না। প্রণয় টের পেল সে কাঁদছে। এর আগে কখনো এভাবে কাঁদেনি। নিজেকে যথেষ্ট শক্ত প্রমাণ করারই চেষ্টা করেছে। নিজের দুর্বলতাগুলো বিন্দুমাত্র প্রকাশ করেনি। তবে আজ কি হলো? মনে প্রশ্ন জাগলেও প্রকাশ্যে আর প্রশ্ন করল না। শাহিনুরের যেমন মনে জোর আছে, তারও তেমন শরীরে জোর আছে। তাই জোরপূর্বক কুলে তুলে নিজের ঘরে চলে গেল। দু চোখের বাঁধ ভাঙা অশ্রুতে বুক ভিজে উঠল প্রণয়ের। প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে শাহিনুরকে আর বিছানায় শুয়ে দিল না, বরং পাজাকুল করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একদম বুকের সঙ্গে মিশিয়ে গালের সাথে গাল ছুঁয়ে বলল, এখানে নিয়ে আসা ছাড়া আর কি অভিযোগ আছে নূর? শাহিনুর ফুপিয়ে উঠল। প্রণয় বলল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সোজা সাপটা কথা বলো আমার সঙ্গে। একটু থেমে আরেকটু গভীর হয়ে প্রশ্ন করলো, কি অভিযোগ আছে বলো? এবার ভাঙা কণ্ঠে প্রশ্ন করলো শাহিনুর, রুমানা আপাকে কেন ভালোবাসলেন না ডাক্তার সাহেব? উদ্বিগ্ন প্রণয় সহসা ভীষণ শান্ত এবং গম্ভীর হয়ে গেল। গম্ভীর চিত্তেই ভারী নিঃশ্বাস ফেলে মৃদু পায়ে ঘরে এসে বিছানায় শুয়ে দিল শাহিনুরকে। শাহিনুর অবাক হয়ে তাকিয়ে রইল। প্রণয় একটি কথাও বলল না আর। পাশ ফিরে শুয়ে পড়ল। শাহিনুর হাত বাড়িয়ে তার পিঠ স্পর্শ করলো। ভাঙা গলায় বলল, এই চিঠিটা আমি সহ্য করতে পারছি না ডাক্তার সাহেব। রুমানা আপার মতো আমিও জানতে চাই কেন ভালোবাসলেন না আপাকে। হঠাৎ প্রণয়ের কি হয়ে গেল কিছুই বুঝলো না শাহিনুর। চৈত্র মাসের তীব্র উত্তাপ যেমন শরীর জ্বালিয়ে দেয়, ঠিক অমনি করে ভালোবেসে শাহিনুরের শরীর জ্বালিয়ে দিল, উত্তপ্ত করে তুলল নিজের ভালোবাসার ছোঁয়ায়। শাহিনুর যখন সম্পূর্ণভাবে প্রণয়েতে মগ্ন হয়ে গেল, ঠিক সে মুহূর্তে তার কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রণয় বলল, আমার উত্তর তুমি পেয়েছ চন্দ্রকান্তা। দু চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু নিঃসৃত হলো শাহিনুরের। সে অশ্রুজল দেখে নিজের দেহের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে প্রিয় সহধর্মিনীকে
বুকে পিষে বলতে লাগলো, আর কিভাবে বুঝাবো? একজন পুরুষ দুজন নারীতে আসক্ত হতে পারে না। অস্ফুট সুরে শাইনুর বলল, আমি কেন, রুমানা আপা কেন নয়? আমার আগে রুমানা আপা আপনার জীবনে এসেছে, আমার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবেসেছে রুমানা আপা। আর কিছু বলতে পারলো না শাইনুর, ঠুকরে কেঁদে উঠল। রাতের শুরুতে শাইনুরের কষ্ট উপলব্ধি না করলেও রাতের শেষটায় ঠিক পারলো, বিস্ময়ে অভিভূত হয়ে বলে ফেললো, খুব কষ্ট হচ্ছে নূর? তোমার স্বামীকে তোমার অধিকার কেউ ভালোবাসতো, এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে? শাইনুর আর কোনো উত্তর দিতে পারল না, কেবল অশ্রু বিসর্জন দিয়ে গেল। প্রণয়ের দৃষ্টিজোড়া চকচক করছে। শাইনুর হয়তো টের পায়নি প্রণয়ের প্রতি তার ভালোবাসার গভীরতা, কিন্তু প্রণয় খুব টের পেল। মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। ভালোবাসার আবেশে চোখ জোড়া বন্ধ করে শাইনুরের ললাটে গভীর এক চুম্বন এঁকে দিল। বলল, তুমি ঠিক নারিকেলের মতো শক্ত শাইনুর, যার বাইরেরটা দেখলে বোঝার উপায় নেই ভিতরটা এত স্বচ্ছ, এত রমণীয়। নতুন সংসারে 10-12 দিন কেটে গেল। ছোট ছোট অভিমানের শেষে সীমাহীন ভালোবাসায় সময়গুলো ভালোই কাটছে শাইনুরের। অতিরিক্ত সুখে ফোড়ন দিতে মাঝে মধ্যে অবশ্যই প্রণয়কে প্রশ্ন করে, রুমানা আপা কেন নয়, আমি কেন? একদিন তো কথা চলে মুখ ফসকে বলে ফেললো, পুরুষ মানুষ কত অদ্ভুত, তাদের সব ভালোবাসা শুধু রূপবতী নারীদের জন্য। বিনিময়ে প্রণয়ের কঠিন চাহনির কবলে পড়তে হলো। লম্বা একটা সময় দূরে সরেও রইল প্রণয়। জোরপূর্বক কয়েকবার কাছে যাওয়ার চেষ্টা করেছে শাইনুর, কিন্তু লাভ হয়নি। প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না প্রণয়। এক হাত দূরত্ব রেখে রাতে ঘুমায়। গভীর রাতে শাইনুর একটু কাছে গেছলে, ঘনিষ্ঠ হতে চাইলে কঠিন স্বরে জবাব দেয়, তোমার প্রতি আমি একটুও আগ্রহ বোধ করছি না। মন খারাপ করে শাইনুর ভাবে, উচিত কথার এত দোষ তা তো বুঝিনি। এরই মধ্যে শাইনুরের প্রয়োজনে কাজের মেয়ের খোঁজ করলো প্রণয়। শাইনুর প্রণয়কে বলল, বাইজি গৃহের রেশমার মেয়ে সকিনার সাথে আমার বেশ সখ্যতা আছে, অন্য কাউকে নয়, সখী সকিনাকে নিয়ে আসলেই চলবে। বিনিময়ে গম্ভীর স্বরে প্রণয় জবাব দিল, আড়ালে ছোট করে ভেঙচি দিয়ে মুচকে হাসলো শাইনুর। বিড়বিড় করে বলল, আর কত মেজাজ যে দেখাবে। পরের দিনই সকিনাকে নিয়ে এলো প্রণয়। অনেকদিন পর সখীকে দেখে আবেগে বেশি গিয়ে তাকে জড়িয়ে ধরল শাইনুর। এই দৃশ্য দেখে গোপনে ভীষণ খেপে গেল প্রণয়, কিন্তু প্রকাশ করল না। এদিকে সকিনাকে পেয়ে আর কোনো দিকে নজর দিল না শাহিনুর, তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। একসাথে দুপুরের খাবার সেরে অনেক সময় গল্প করলো, খবরাখবর নিল বাইজি গৃহের। গল্পের ফাঁকে ফাঁকে শাহিনুর খেয়াল করলো সকিনার মাঝে বেশ পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনটা কি ধরতে পারলো না। শুধু বলল, তুই আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছিস। সকিনা বলল, সে তো তুইও। দীর্ঘশ্বাস ছেড়ে শাহিনুর বলল, আমার জীবন আর তোর জীবন তো আলাদা সখী। বিনিময়ে তাচ্ছিল্য হেসে সকিনা বলল, আমার জীবন আর তোর জীবন তো আলাদা সখী, তুই অনেক ভাগ্যবতী রে, আমি তো এক হতভাগী। শাইনুরের মনে হলো তার মতো করেই অনেকটা বড় হয়ে গেছে সখিনা। তাদের দুজনের মাঝে সেই চাঞ্চল্যকর অনুভূতির কানাকড়িও খুঁজে পাওয়া গেল না। তবে আশ্চর্যকর বিষয় হলো সকিনার কিছু একটা আড়াল করার চেষ্টা করলো, যা টের পেয়েও চেপে গেল শাহিনুর। তাদের মাঝে অনেকটা সময় বেশ দূরত্ব ছিল। কদিন যাক, দূরত্ব কাটুক, তারপর না হয় দেখা যাবে। হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিল প্রণয়। শাইনুর অসংখ্যবার প্রশ্ন করলেও ছুটির কারণ বলল না সে। শেষে কিছুটা রাগ নিয়ে অভিমান করেই চুপ হয়ে গেল শাইনুর। রাত তখন 10টা ছুঁই করছে। আলমারি খুলে পছন্দসই কালো রঙের একটি জর্জেট শাড়ি বের করে বিছানায় রাখলো প্রণয়। শাইনুর অবাক হয়ে তাকিয়ে বলল, নতুন শাড়ি পরে এসো। কিন্তু কেন, কোথায় যাব আমরা? মৃদু ধমক দিয়ে প্রণয় বলল, যা বলছে তাই করো। চট করে শাড়িটা হাতে নিয়ে শাহিনুর বলল, ভালোভাবে বললেই তো হয়, এটুকুর জন্য ধমক দেওয়ার দরকার নেই। কপট রাগ দেখিয়ে বেরিয়ে গেল শাহিনুর। পাশের ঘরটা সকিনাকে দিয়েছে সে, তাই সে ঘরে ঢুকে শাড়ি পরল। সকিনা চুল আশ্রে মাঝখানে সিঁথি কেটে বড় একটা খোপা করে দিতে দিতে বলল, তোর জামাই তোরে অনেক ভালোবাসে না রে? লাজুক হেসে মাথা নাড়ল শাহিনুর। দীর্ঘশ্বাস ছেড়ে সকিনা বলল, যা জামাইয়ের কাছে যা, আর দেরি করিস না। শাহিনুর ঘরে আসা মাত্রই প্রণয় তার হাত ধরে বারান্দায় নিয়ে গেল, সেই স্থানে যে স্থানে রুমানার সঙ্গে অসংখ্য সময় ব্যয় করেছে সে। অঙ্গন রুমানা দুজনের সঙ্গে চা কফির আসর জমিয়েছে। কখনো তার হাত ধরে, কখনো বা তার কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে দীর্ঘ একটা সময় পার করেছে রুমানা। সেসবের কিছুই জানে না শাহিনুর। আজ জানলে হয়তো কষ্ট পাবে, বুকের ভিতর কিঞ্চিত পরিমাণ আঘাত লাগবে। তবুও শুনতে হবে তাকে, কারণ আজ সে তার মনে চলা সমস্ত প্রশ্নের উত্তর দেবে। বেতের চেয়ারে মুখোমুখি হয়ে দুজন বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, আমাদের বিয়ের বয়স বাড়ছে। প্রণয়ের দৃষ্টির প্রগাঢ়তায় লজ্জায় আরক্ত হয়ে উঠলেও কথা শুনে হতভম্ব হয়ে গেল। হিসাব করে বের করলো তাদের বিয়ের বয়স মাত্র 6 মাস। তাই বলল,
6 মাসকে আপনার কাছে এত বেশি মনে হচ্ছে? বড় ভাইকে দেখে জেবা ভাবির মতো কাউকে প্রয়োজন পড়লো নাকি? বাজে কথা বন্ধ করো। চুপ মেরে মাথা নিচু করে বসে রইল শাইনুর। প্রণয় বুক পকেট থেকে একটি জিনিস বের করে তার মাথায় পরিয়ে দিল। শাইনুর হাত দিতে অনুভব করলো খসখসে কিছু। ভ্রু কুঁচকে তাকালো প্রণয়ের দিকে। বিনিময়ে বাঁকা এসে প্রণয় বলল, এই সময় তোমার প্রিয় ফুল পেলাম না, তাই পূর্বের সংরক্ষিতগুলো দিয়ে উপহার দিলাম। গ্রান পেয়ে শাইনুর বলল, বকুল ফুল? মাথা নেড়ে সম্মতি দিল প্রণয়। বলল, হ্যাঁ, তোমার কুড়ানো সেই বকুল ফুল। পুরনো স্মৃতি মনে করিয়ে দিল প্রণয়। সেদিন প্রেরণা যখন অপমান করে তাড়িয়ে দিয়েছিল তাকে, ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়েছিল। প্রণয় যখন বাড়িতে আসে তখন সবটা জানতে পারে। যে ফুলের শাইনুরের স্পর্শ মেখেছিল সেই ফুলগুলো সযত্ন তুলে নেয় এবং সংরক্ষণ করে রাখে। সবটা শুনে মাথা থেকে বকুল ফুলের ছোট্ট মালা খুলে ফেলল। দেখতে পেল ঢেউ খেলানো 3টা চুল দিয়ে মালা গাঁথা হয়েছে। এ পর্যায়ে আরেক ধাপ বিস্ময় নিয়ে তাকালো সে। প্রণয় মুচকি হেসে বলল, তোমার চুরির ফুল দিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তাই চুরি করা ফুল দিয়ে মালা গেঁথেছি। কার চুল চুরি করেছেন আপনি? যে আমার মন চুরি করেছে তার? উত্তেজনায় কাঁপা কণ্ঠে শাইনুর বলল, আমার? হ্যাঁ, তোমার। কিভাবে কবে এসব হয়েছে সবটা শুনতেই উঠে দাঁড়ালো শাইনুর। বারান্দার রেলিং ধরে শহরের রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করলো। অভিমানী কণ্ঠে বলল, এমন পাক্কা চোর জীবনে দেখিনি। ধীরতার সঙ্গে উঠে দাঁড়ালো প্রণয়। মৃদু পায়ে এগিয়ে শাইনুরের পেছনে গিয়ে দাঁড়ালো। দক্ষিণা হাওয়ায় ছুঁয়ে দিল ওদের। শাড়ির আঁচল উড়িয়ে দিল উত্তর প্রান্তে। ডান হাতে থাকা মরে যাওয়া বকুল ফুলের মালা নিজের হাতে তুলে নিল প্রণয়। ধীরে ধীরে পুনরায় শাইনুরের মাথায় বৃত্তাকারে পরিয়ে দিয়ে খোপার সঙ্গে কৌশল আটকে দিল। এক হাত শাইনুরের উন্মুক্ত উদরে রেখে অপর হাতে কাঁধ স্পর্শ করলো। আলতোভাবে ঘাড়ে অদর ছুঁয়ে দিতেই কেঁপে উঠল শাইনুর। সহসা পেছন থেকে বুকে জড়িয়ে নিল প্রণয়। ফিসফিস করে বলল, আজ আমি আমাকে বলবো। আমাকে জানতে পারলেই সব প্রশ্নের উত্তর তুমি পাবে। আমার চন্দ্রকান্তার গল্পও শোনাবো। তোমার ডাক্তার সাহেব আর আমার চন্দ্রকান্তা দুজনের গল্পের পেছনেই রয়েছে রুমানাকে ভালো না বাসার কারণ। জমিদার আজহার চৌধুরীর পুত্র অলিউর চৌধুরী। অলিউর চৌধুরী এবং প্রেরণা চৌধুরীর তৃতীয় পুত্র আমি, প্রণয় চৌধুরী। ছোটবেলা থেকেই ঘরকুনো স্বভাবের ছিলাম। আর 4 জনের মতো বিশাল সাম্রাজ্যের বিলাসিতা আমাকে ছুঁতে পারতো না। যে বয়সে ওরা খেলাধুলা করতো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া মারামারি করে আব্বা আম্মা বড় আম্মার কাছে বিচার নিয়ে আসতো, সে বয়সে আমি পড়ার টেবিলে বয়ে মুখ গুজে বসে থাকতাম। পড়াশোনায় ভালো ছিলাম। আব্বা আম্মাকে সবার মতো বিরক্ত করিনি। প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা অবধি বলিনি। মেজো ভাই আর রঙনকে হাই স্কুল অবধি খাওয়িয়ে দিতে হতো, আর আমি বড় ভাইকে দেখে দেখে নিজেই খাওয়া শিখেছি, অঙ্গনকে শিখিয়েছি। বড় ভাই আবার আরেক ধরনের মানুষ। তাকে কেউ একটা থাপ্পড় দিলে চুপ থাকতো, আবার কেউ ভালোবাসলেও চুপ থাকতো। আম্মার ভাষায় বড় সন্তানরা হাবাগোবা স্বভাবের হয়। বড় ভাই তেমনি একজন মানুষ হয়েও গড়ে উঠেছেন, বোকা মুখচোরা স্বভাবের মানুষ। মেজো ভাই ছোট থেকেই জেদি ছিল, অ্যাটেনশন প্রিয় মানুষ। সে সব সময় চাইতো বাড়ির সকলের মনোযোগ তার দিকে থাকুক, সবাই তাকে ভালোবাসুক, তাকে গুরুত্ব দিক, সকলের পছন্দনীয় পাত্র সে হোক। সবচেয়ে বড় কথা, আব্বা আম্মা তার 4 পুত্রের থেকে তাকে বেশি প্রাধান্য দিক, এটাই চাইতো। সেই শিশু বয়স থেকেই প্রচণ্ড দুষ্ট স্বভাবের তিনি। সত্যি বলতে এতটাই দুষ্ট ছিল, তার জন্য আমি পড়াশোনা করতে পারতাম না। আব্বা বুঝতো আর সবার চেয়ে আমি আলাদা গোছের। পড়াশোনার প্রতি আমার তীব্র টান দেখেই শহরে হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছেন। আমি ক্লাস 6 থেকে বাড়ির বাইরে। এতে আমার আফসোস হয়নি, বরং শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্ত পেয়ে প্রাণ ভরে শ্বাস নিতাম। অঙ্গনও ব্যতিক্রম ছিল। তখন না বুঝলেও এখন বুঝি। যে বয়সে ওর বেঁকে যাওয়ার কথা ছিল, ওই বয়সে রোমানাতে ব্যস্ত থেকে বেঁকে যাওয়া হয়ে ওঠেনি ওর। প্রতিটি মানুষেরই নির্দিষ্ট একটা জগৎ থাকে। আমার জগৎ পড়াশোনায় ছিল, ওর ছিল রোমানাতে। আর রঙন, সে তো আমাদের সকলের আদরের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, সকলের চোখের মনি সে। ওর জন্য আব্বা আম্মার আলাদা একটা দরদ কাজ করতো সব সময়। এখন আব্বা নেই, ওর দরদের একটা মানুষ কমেছে। তাই বলে আমি ওকে ভালোবাসি না এটা নয়। ওর প্রতি সব রাগ অভিমান শেষেও আমার খুবই আদরের। ছোটরা ভুল করবেই, তাদের ভুলগুলো শুধরে দিতে হবে। রঙনকে আমি খারাপ ভাবতে পারি না, ভাবতে চাই না। আমার সব সময় মনে হয় ওর এমন হওয়ার পেছনে আমরাই দায়ী, স্পেশালি মেজো ভাই। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। রঙন ছোট বলে ওকে বেশি কেয়ার করতো আম্মা, মানে ওর প্রতি সবার চেয়ে বেশি যত্নশীল ছিল। এটা নিয়ে আর কারো সমস্যা না হলেও মেজো ভাইয়ের মারাত্মক সমস্যা হতো। আম্মা যখন ওকে খাইয়ে দিত, তখন সেটা দেখে মেজো ভাইয়ের জেদ হতো তাকেও খাইয়ে দিতে হবে। ভালোবাসায় আপ্লুত হয়ে বড় আম্মা খাইয়ে দিত মেজো ভাইকে। ওর ছোট ছোট সকল জেদি এভাবে পূরণ করা হতো।
ও বুঝতে চাইতো না রঙন ছোট, বরং ভুল বুঝতো আম্মা ওর চেয়ে রঙনকে বেশি ভালোবাসে। আমাদের ভাইদের স্বভাবের ভিন্নতা দেখেই বড় আম্মা বাড়ির নাম দিলেন পাঁচফোড়ন গৃহ। কিন্তু ওই গৃহ কোনো কালেই আমার শান্তি এনে দিতে পারেনি। আমি যেদিন প্রথম বুঝতে পারলাম বাইজি গৃহ সম্পর্কে, মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি। তখন আমি সবে ক্লাস 9-এ উঠেছি। মধ্যরাতে মেজবাই মাতাল অবস্থায় ঘরে ফিরলেন। এই নিয়ে আব্বা আম্মার সাথে কথা কাটাকাটি হওয়ার পর আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আম্মা মেজবাইকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। আর আমি জানতে পারলাম জমিদারের জমিদারিত্বের আড়ালে বীভৎস ঘটনাগুলোকে। মেজবাই উচ্চ মাধ্যমিক দিয়েছে তখন, সেই বয়সেই প্রথম নারীদের সংস্পর্শে যায় সে। বড় ভাই তখন নতুন বিয়ে করেছে। বড় ভাবির সামনে মেজবাই সেদিন মাতাল অবস্থায় আম্মাকে বললেন, এই আম্মা কান্দোকে, বড় ভাই যে যায় তখন তো কান্দো না। সেদিনের পর বড় ভাবি বাপের বাড়ি চলে যায়। বড় ভাই বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে, কিন্তু নিজের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না। বছর গড়াতে না গড়াতেই জেবা ভাবিকে বিয়ে করে ঘরে তুলেন। তারপর থেকে বড় ভাবিও কেমন বদলে গেলেন। সেদিনের অল্প বয়সী মেয়েটা বাড়ির বড় বউ হয়ে উঠল ঠিকই, অথচ একান্তই নিজের স্বামী পেল না। এসব দেখে আমার সবসময় মনে হতো, আজও হয়, আমার পরিবার শুধু মানুষদের ঠকায়, শুধু বিশ্বাসঘাতকতা করে, নারীদের অসম্মান করে। সবচেয়ে বড় কথা, আমার আম্মাও প্রাপ্ত সম্মানটুকু পায়নি, বড় আম্মাও পায়নি, শবনম যে বা মুনতাহা কেউ পায়নি। এই অসম্মানিত পরিবারে আমি আমার সম্মান, আমার ভবিষ্যতের সম্মান ধরে রাখতে পারবো না, এই ভয়ে ভীত থাকতাম সব সময়। আব্বা, বড় ভাই, মেজো ভাইদের পরিস্থিতি দেখে আমার মনটা আরও বিষিয়ে ওঠে। কেন জানি কোনোভাবেই টিকতে পারি না ওই বাড়িতে। বছরের পুরোটা সময়ই হোস্টেলে কাটিয়ে দেই, ছুটির দিনেও ফিরি না। হোস্টেলে থাকতে সমস্যা হলে মধ্যবিত্ত বন্ধুদের গ্রামের বাড়ি ঘুরতে চলে যাই। নিজের বিশাল সাম্রাজ্যের বিলাসিতা থেকে ওই গ্রামের ছোট্ট মাটির ঘর, টিনের ঘরে পাটি বিছিয়ে ঘুমানোতেই প্রশান্তি খুঁজে পাই। আম্মা কাঁদতো ঈদের সময়, নববর্ষের সময়। 4 ছেলেকে কাছে পেত না শুধু আমাকে। 2-1 দিনের জন্য যদি আম্মার কাছে আম্মার কোলে মাথা রাখার জন্য আসতাম, কান্নাকাটি করে শত শত অভিযোগ করে বুক বাসিয়ে দিত। সব সময় সান্ত্বনা দিতাম, আম্মা তুমি কেঁদো না, আমি পড়াশোনা করছি, আমার অনেক বড় স্বপ্ন আছে আম্মা, অনেক বড় ডাক্তার হব আমি, মানুষের প্রাণ বাঁচাবো, অসুস্থদের সুস্থতা এনে দেবো, বহু মানুষের আশীর্বাদ থাকবে আমার মাথার উপর। শুধু বলতে পারিনি, আম্মা আমি নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলবো, আমার এই পরিচয় ভাল লাগে না, আমি জমিদার অলিওরের পুত্র ছাড়াও আরও একটা পরিচয় তৈরি করব, যে পরিচয়টা অনেক সম্মান এনে দেবে আমাকে, যে সম্মানের আড়ালে ঘৃণা থাকবে না, অভিশাপ থাকবে না। আমি সত্যিই আমার পরিচয় তৈরি করেছি, স্বপ্ন পূরণ করেছি। আমার ডাক্তারি জীবনের আজ মাত্র 2 বছর। যখন ডাক্তারি পাশ করলাম, খুশি হয়ে আম্মা বললেন, এবার বিয়ে করাবে আমাকে। বিয়ের কথা বলতেই সকলের মাথায় এলো অনেক বড় ঘরের মেয়েকে বউ করে আনবে, ডাক্তার ছেলের বউ, যে সে হলে চলবে নাকি। এই সময় কোনোভাবে আম্মা টের পেলেন রুমানা আমাকে পছন্দ করে। আমার প্রতি রুমানার অন্যরকম কিছু টের পেতেই তিনি বেঁকে বসলেন, রুমানাকেই আমার বউ করাবেন। সকলের পরিকল্পনা চুপ করে দেখে গেলাম। দিন শেষে যখন বাড়ি ছেড়ে বের হলাম, লম্বা একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। মস্তিষ্কে চক্কর দিয়ে উঠল। মাত্র কয়েক ঘন্টা যে বাড়িতে থাকা দেয়, যে বাড়ি থেকে কিঞ্চিত মুক্ত হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ি, সে বাড়িতে সারা জীবন কিভাবে কাটাবো। চোখ বন্ধ করতেই দেখতে পাই গ্রামের ছোট্ট একটা কুঁড়েঘর। ঘরের ভেতর তেমন আসবাবপত্র নেই, দুটো পাতিল, একটি থালা, একটি গ্লাস, অল্প চালের ভাত, আলু সেদ্ধ, কিছু সবুজ শাকসবজি। খাবারগুলো সামনে নিয়ে বসে আছি আমি আর আমার বউ। 2 চোখ ভর্তি ভালোবাসা, সীমাহীন তৃপ্ততার একটি সংসার, যেখানে টাকা পয়সার ছড়াছড়ি নেই, বিলাসবহুল জীবন নয়, তবুও শান্তি আছে, তৃপ্তি আছে, নেই কোনো বিতৃষ্ণা বা বিভৎস অনুভূতি। আমার ওই ছোট্ট সংসারে এক সমুদ্র ভালোবাসার উজানে রুমানাকে কখনোই কল্পনা করতে পারতাম না। কারণ রুমানা আমার বউ হলে এই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যেত। কারণ এই স্বপ্ন রুমানা দেখেনি, এই পরিস্থিতিতে রুমানা মানিয়ে নিতে পারবে না। আমার রুমানাকে আমার বউ করার পেছনের আসল উদ্দেশ্য ছিল আমাকে পাঁচফোড়ন গৃহে আটকে দেয়া। সহজ সরল, একেবারে বাধ্য মেয়ে রুমানা। আমার বিরুদ্ধে একটা সঠিক কথা বলার সাহস হতো না ওর। যে গৃহ থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলাম, সেই গৃহে বন্দী হওয়ার ভয়ে রুমানাকে বিয়ে করার প্রতিও বিতৃষ্ণা ধরে গেল। আম্মা আমার জেদ জানতো, তাই ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করিয়ে নিল। শেষে সিদ্ধান্ত নিলাম বিয়ে রুমানাকেই করব, তবে শর্ত থাকবে পাঁচফোড়ন গৃহে ছাড়তে হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার মাথায় তোমার দেখা পেলাম। সেদিন রাতে আকাশে চাঁদ ছিল না, কিন্তু আমি চাঁদের দেখা পেয়েছিলাম। পুরো পৃথিবী সেদিন চন্দ্রকান্তার অভাবে ভুগলেও আমি আমার চন্দ্রকান্তাকে পেয়েছিলাম। সেই তিথিতে অনুভব করেছিলাম ভালোবাসার। রুমানার লজ্জামাখা মুখ সহস্রবার দেখেও যে অনুভূতি হয়নি, তোমার লজ্জাহীন নিষ্পাপ মুখের স্বচ্ছ দৃষ্টিতে একবার তাকিয়েই অনুভব করেছিলাম অদ্ভুত এক অনুভূতিকে। বহু চেষ্টা করেও এই অনুভূতি কাটাতে পারিনি। তারপর থেকে যতবার তোমায় দেখেছি, যতবার এই মুখটা দেখেছি, ততবার সৃষ্টিকর্তা আমাকে একটি কথা ভাবতে বাধ্য করেছে, তুমি আমার, শাহিনুর আমার, ওই শারমিন বাইজির মেয়েটা প্রণয় চৌধুরীর।
কত কিছু হয়ে গেল, কতবার এগিয়েছি, কতবার পিছিয়েছি, সবশেষে পেয়েছি তোমায় নিজের করে। রুমানাকে ভালোবাসার অনেক কারণ থাকলেও ওকে আমি ভালোবাসতে পারিনি। আমার স্বপ্ন পূরণের জন্য যাকে আমি কল্পনা করতে পারিনি তাকে ভালোবাসতাম কি করে? তোমাকে ভালোবাসার একটিই কারণ, আমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে আমি কল্পনা করতে পারি। যাকে দেখে আমার 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 লাগেনি তাকে কি করে আমার করতাম বলো? আর যাকে একবার দেখে আমার আমার লেগেছিল তাকে কিভাবে আমার করে নিলাম ভাবো। শেষ কথা হলো, আমার স্বপ্ন পূরণের কারিগর রুমানা ছিল না, তুমি ছিলে, তাই তোমায় পেয়েছি আমি। আমার দুটো স্বপ্ন ছিল, এক ডাক্তার হয়ে নিজের সম্মানজনক পরিচয় তৈরি করা, দুই আমার ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি সংসার। একটা স্বপ্ন পূরণ হয়েছে, দ্বিতীয়টি তুমি পূরণ করবে। আমাদের ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সংসার আলোকিত করবে তুমি, আমার চন্দ্রকান্তা। লম্বা একটি শ্বাস ছাড়ল প্রণয়। দীর্ঘ সময় ধরে একইভাবে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে সে। কথার ফাঁকে ফাঁকে কখন সে শাহিনুরের থেকে আলাদা হয়ে গেছে টের পায়নি। শাহিনুর তার পেছনে ছিল, পিঠমুখী হয়ে দাঁড়িয়ে দূর আকাশপানে তাকিয়ে কথাগুলো বলছিল প্রণয়। তাই কথা শেষে সহসা পেছন ঘুরে দাঁড়াতেই শাহিনুরের বিধ্বস্ত মুখ দেখে আটকে উঠল। বলল, নূর তুমি ঠিক আছো? ঝাপসা দৃষ্টিতে ক্ষণকাল প্রণয়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে শাহিনুর বলল, আমাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখলেন ডাক্তার সাহেব? এটুকু বলেই জ্ঞান হারিয়ে প্রণয়ের বুকে ঢলে পড়ল সে। হঠাৎ শাহিনুরের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল প্রণয়। কাছের মানুষের অল্প কিছুতেই অতি সাহসী মানুষটাও ভীত হয়ে পড়ল খুব। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিয়ে তড়িৎ গতিতে শাহিনুরকে কোলে তুলে ছুটে গেল সুবার ঘরে। মানুষকে বলা হয় আশরাফুল মাকলুকাত, যার অর্থ মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা সৃষ্টির সেরা। বইয়ের পাতায় এই দুটো লাইন দেখে শাইনুরের অদরকুনে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মনটা একদম ভালো নেই তার। সকালের নাস্তা ছেড়ে প্রণয় হাসপাতালে গেছে, সকিনা গেছে বাইজি গৃহে মায়ের সঙ্গে দেখা করতে। একা সময় পার করার জন্য প্রণয়ের একটি বই পড়ছিল সে। পড়তে পড়তে এই লাইনটি দেখে আফসোস মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হঠাৎই বই বন্ধ করে অন্যমনস্ক হয়ে গেল সে। নিজের জীবনের শুরুটা ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। সহসা ফুপিয়ে উঠে বলল, আম্মা, ও আম্মা, তুমি কই আম্মা? এমন সময় টেলিফোন বেজে উঠল। শাড়ির আঁচলে চোখ মুছে দ্রুত উঠে গেল সে। নূর, আমি বড় ভাবি বলছি। আপনি কেমন আছেন বড় ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। ওদিকে সব খবর ভালো? বিমর্ষ মুখে শাইনুর জবাব দিল, হ্যাঁ। অনেকটা সময় দুজন দুজনের খবর নিল। শাইনুর সকলের খোঁজ শেষে অঙ্গনের খোঁজ নিল। মাঝে মাঝে নাকি শাইনুরকে অনেক ডাকাডাকি করে। যদি কেউ শান্তভাবে বুঝিয়ে বলে একাই চুপ করে যায়। হঠাৎ শাইনুর বলল, ভাবি জানেন, আজ আমি আম্মাকে স্বপ্নে দেখেছি। এ বাবা, তুমি কাঁদছো কেন? এটা তো ভালো কথা। কি দেখেছো? মা কিছু বলেছে টলছে নাকি? মা কিছু বলেছে টলেছে নাকি? আমি আর ডাক্তারবাবু শুয়েছিলাম, হঠাৎ আম্মা এসে আমাদের দুজনের মাঝখানে শুয়ে পড়লো। আমি বললাম, আম্মা তুমি এসেছো? এই বলে কেঁদে ফেললাম, সাথে সাথে আম্মাও কেঁদে ফেললো। তারপরেই ঘুমটা ছুটে গেল। এই স্বপ্ন কিসের ইঙ্গিত কিঞ্চিত টের পেল শবনম। তাই কিছু প্রশ্ন করতে উদ্যত হতেই মুনতাহার চিৎকার শুনতে পেল। আকস্মাৎ এমন চিৎকারে ভয়ে শিউরে উঠল শবনম। উদ্বিগ্ন কণ্ঠে শাইনুরকে বলল, নূর, আমি তোমাকে পরে আবার ফোন করব। মুনতাহার বোধ হয় ব্যথা উঠেছে, যাই আমি। শবনম ফোন রাখতেই শাইনুর দ্রুত প্রণয়কে ফোন দিল। প্রণয় হ্যালো বলতে সে বলল, বড় ভাবিকে ফোন দিয়েছিলাম, মেজো ভাবির ব্যথা উঠেছে বোধ হয়, আপনি ডাক্তার পাঠান তাড়াতাড়ি। প্রণয় শান্ত স্বরে বলল, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সব রকম ব্যবস্থা আছে ওখানে। তারপর যদি সিরিয়াস হয় তাহলে আমি আছি। তুমি চিন্তা করো না, সাবধানে থেকো। শাইনুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল প্রণয়। ঠিক 2 ঘন্টা পর সকিনা এলো, সঙ্গে খবর নিয়ে এলো মুনতাহার বাচ্চাটা নাকি পেটের ভিতরেই মরেছিল। অনেকের ধারণা করেছিল বাড়িতে রাখার জন্য এমন হয়েছে, কিন্তু প্রণয় জানিয়েছে বাচ্চাটা আরও 1 মাস আগেই মারা গেছে। এসব শুনে শাইনুরের শরীরের প্রতিটি লোমকূপ কেঁপে উঠল। কাপা কণ্ঠে সে জিজ্ঞেস করলো, মেজো ভাবি এখন কোথায়? হাসপাতালে নিয়ে আসছে। বাড়িতে হইল না বললেই তো, শেষে হাসপাতালে নিয়ে আসলো। কিন্তু সিজার করার পর দেখে মরা বাচ্চা। আহারে ছেলে ছিল, কি সুন্দর ধবধবা ফর্সা, ছোট চাচার মতো হইতো মনে হয়। আর অপেক্ষা করল না শাহিনুর। সকিনাকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে চলে গেল সে। কিন্তু হাসপাতালে গিয়ে পলাশের মুখোমুখি হতেই তার মাথাটা চক্কর দিয়ে উঠল। প্রণয়ের স্বপ্নের কথা শুনে যেমনটা দিয়েছিল ঠিক তেমনইভাবে। কিন্তু এবার সে জ্ঞান হারালো না, নিজেকে সামলে নিল সহজেই। কিন্তু সহসা সেই রাতের কথা স্মরণ হলো, যে রাতে গর্ভপাত করানো হয় মান্নাত বুবুকে। তারপর থেকে প্রতিটি স্মৃতি মনে পড়তে পড়তেই শেষ দৃশ্যটুকু স্মরণ হতেই শরীরের শিরায় শিরায় জ্বলতে শুরু করে তার। এসেছিল মুনতাহাকে দেখতে, কিন্তু পলাশকে দেখে তার বুকটা বিতৃষ্ণায় ভরে উঠল। মুনতাহা পর্যন্ত যাওয়ার পূর্বেই প্রণয় এসে সামনে দাঁড়ালো। তার অনুমতি ছাড়া এভাবে হাসপাতালে আসাতে প্রচণ্ড রেগেও গেল। সকলেই জানলো শাহিনুর এসেছিল, কিন্তু কেউই তার সঙ্গে কথা বলতে
ফেলতে পারল না। সেই সুযোগটুকুও দিল না প্রণয়। জোরপূর্বক শাহিনুরকে কোয়ার্টারে রেখে সকিনাকে কড়া ভাষায় বলে এলো। পরবর্তীতে তারা যেন এই ভুল না করে শাহিনুরকে বলল, এভাবে ওখানে গিয়ে ভুল করেছো তুমি, তোমার উচিত ছিল একবার হলেও আমাকে জানানো। অন্য সময় হলে শাহিনুর রাগ করতো, জেদ দেখাতো, কিন্তু আজ আর সেসবের কিছুই করলো না। তার মাথা ঝিম ধরে আছে। মান্নাত বুবুর খুনিকে চোখের সামনে দেখেও কিছু করতে না পারার যন্ত্রণায় হাঁসফাঁস লাগছে। সবশেষে এখনও সে জানতে পারেনি তার মায়ের মৃত্যু রহস্য। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মান্নাত বুবুর মতোই তার মাকেও পলাশ চৌধুরী খুন করেনি তো? দুহাতের মাথা চেপে ধরল শাহিনুর। তার এক সত্তা টানছে প্রণয়ের দিকে, আরেক সত্তা টানছে আম্মা বুবুর খুনির দিকে। যে কোনো একটা পথ বেছে নিতে হবে তাকে, হয় প্রণয় নয়তো ফাঁসি। হ্যাঁ, শেষ পরিণতি তার ফাঁসিই হবে। সবুরউদ্দিনকে খুনের শাস্তি তাকে পেতেই হবে। প্রণয় ছাড়া কেউ জানে না এই সত্যিটা, কিন্তু একদিন না একদিন সবাইকে জানতে হবেই। সে নিজেও চায় শাস্তি হোক তার, কিন্তু তার শাস্তি হলে প্রণয়ের কি হবে? এই প্রশ্নটা তার সমস্ত সত্তাকেই ধুমড়ে মুচড়ে দেয়। উত্তপ্ত দুপুরে ক্লান্ত মুখে গৃহে ফিরল প্রেরণা। সঙ্গে ছিল রঙ্গন। তাদের বংশধর মুনতাহার মৃত ছেলেটাকে হাসপাতালেই রেখে এসেছে। কিছুক্ষণ পর হয়তো নিয়ে আসা হবে। প্রথম এবং শেষ গোসল করিয়ে অলিউর চৌধুরীর পাশেই চিরকালের মতো রেখে আসা হবে। গৃহে ঢুকেই মাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে শুরু করলো রঙ্গন। যে কষ্ট সে সহ্য করতে পারে না, সেই কষ্টই বারবার মৃত্যু অনুভূতি দেয় তাকে। রঙ্গনকে এভাবে দেখে চোখের ছায়াটা ঘন হয়ে উঠল। প্রেরণা আফসোসে সুরে বলল, যার সন্তান গেল তার তো কোনো হেলদোল নাই গো বাবা, তার কোনো হেলদোল নাই। কত আশা ছিল বংশের বাতি জ্বলবো, বাতি জ্বলার আগেই নিবা গেল। পাঁচফোড়ন গৃহ থেকে শোকের ছায়া যেন সরছেই না। প্রেরণার আজ মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার অভিশাপেই শুরু হয়েছে ধ্বংসলীলা। একেবারে ধ্বংসস্তূপে পরিণত না হওয়া অবধি এই নীলা খেলা চলতেই থাকবে। পৃথিবীর সমস্ত জায়গায় আলো রয়েছে, শুধু পাঁচফোড়ন গৃহই ঘন অন্ধকারে ছেয়ে আছে। হঠাৎ প্রেরণা চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমার সন্তানদের জীবনে রাতের কি শেষ নাই? এমন সময় এক বৃত্ত বলে উঠল, আল্লাহ ভালো জানে এই জমিদার বংশ নির্বংশই হয় কিনা। পূবের আকাশে সূর্যটা হেলে পড়েছে আধ ঘন্টা আগেই। ধীরে ধীরে চারদিক ঝাপসা হতে হতে একেবারে অন্ধকার নেমে এলো। আসর ওয়াক্তের পরপরই জানাজা শেষে পলাশ এবং মুনতাহার মৃতপুত্রকে কবর দেওয়া হয়। 8 মাসের বাচ্চা ছিল। অদ্ভুত ব্যাপার হলো, বাচ্চাটার পুরো শরীরের বর্ণ ছিল নীল। বিষয়টা প্রণয় খেয়াল করেছে হাসপাতালে থাকাকালীনই, তাই কিছু টেস্ট করাতে ভুলেনি সে। চাচা হিসাবে, একজন ডাক্তার হিসাবে অন্তত বাচ্চার মৃত্যুর কারণটা তার জানা উচিত। বাচ্চার দেহের দৃশ্য দেখে একজন ডাক্তার হিসাবে বেশ সন্দেহজনক লেগেছে তার কাছে। এশার আজানের পূর্ব মুহূর্ত। আকাশের অবস্থা সুবিধার না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোরস্থানে তখন রঙ্গন আর প্রণয় ছিল। কবরের উপর খেজুরের ডাল কেটে দিয়ে পাশেই বসে আছে রঙ্গন। তাজা মাটিতে হাত বুলিয়ে আদর করছে সে। বিড়বিড় করে আওড়াচ্ছে, আমার মনের অংশ ছিলি তুই, তোকেও আমি খুব ভালোবাসি রে। এভাবে মনের বুক খালি করে কেন চলে গেলি? প্রণয় বিরক্তি চাহনিতে তাকালো রঙ্গনের দিকে। গম্ভীর স্বরে বলল, মেজো ভাইয়ের সামনে এই আচরণ প্রকাশ করিস না, তাহলে মনের কপালেই দুঃখ হবে। সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছল রঙ্গন। চোখ মুখ লাল করে প্রণয়ের দিকে তাকালো। অন্ধকারে আবছা দেখতে পেল প্রণয়ের মুখটাও বেশ বিষণ্ণ হয়ে আছে। তা দেখে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আমাকে বাড়ি দিয়ে আসবে ভাই, আমার শরীরটা অবশ হয়ে আসছে। চাপা নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে রঙ্গনকে ধরল প্রণয়। ভরসা দিয়ে বলল, চল। গৃহে পৌঁছাতে পৌঁছাতে গুড়ি বৃষ্টিতে দুবাই অনেকটা ভিজে গেল। হঠাৎ আকাশ মাটি কাঁপিয়ে বজ্রপাত ঘটল। শুরু হলো ভারী বর্ষণ। প্রণয় রঙ্গন তখন পাঁচফোড়ন গৃহের সদর দরজায় উপস্থিত হয়েছে। বৈঠকখানা ব্যতীত পুরো গৃহের কোনো কক্ষেই আলোর ছিটেফোঁটাও নেই। প্রেরণার ঘর থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে। অন্ধকার পরিবেশে এই কান্না পুরো গৃহের পরিবেশ শোক বিহম্বল করে তুলেছে। মুহূর্তের মধ্যে প্রণয় অনুভব করলো পুরো দুনিয়ার মতো করেই পাঁচফোড়ন গৃহ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। সকাল হতেই দুনিয়াতে আলো ফিরে আসবে, কিন্তু এই গৃহে কবে আলো ফিরবে তার কোনো হদিশ নেই। ভারী বর্ষণের শব্দ কর্ণগহ্বরে বাড়ি খেতেই মনে হলো তার মায়ের মতো করে হাসপাতালের বেডে শুয়ে থাকা মুনতাহার মতো করেই বুক ভাসিয়ে আজ আকাশ কাঁদছে। আকাশের কান্নায় কেঁপে উঠছে মাটি, হয়তো মুনতাহার কান্নায়ও কেঁপে উঠছে প্রতিটি মাতৃহৃদয়। রঙ্গনকে পৌঁছে দিয়ে প্রেরণার কক্ষে প্রবেশ করল প্রণয়। ভাগ্যের করুণ দশায় প্রণয়কে কাছে পেয়ে আরও ভেঙে পড়ল প্রেরণা। দীর্ঘ সময় ছেলের বুকে মুখ লুকিয়ে কাঁদল। বারবার ক্ষমা চাইল ছেলের কাছে, যার কোনো অর্থ খুঁজে পেল না প্রণয়। খুঁজে পেলেও স্বীকার করল না। হাজার হোক মা তো। প্রেরণার ক্রন্দনরত কণ্ঠস্বর বুকের ভিতর যন্ত্রণা দিল খুব। তার আম্মাকে যে সে ভীষণ ভালোবাসে। রাগ অভিমান শেষে সত্যি এটাই, প্রেরণা তার জন্মদাত্রী। সকল নারীর ঊর্ধ্বে তাকেই অনেক বেশি ভালোবাসে সে। প্রণয়ের সান্নিধ্য পেয়ে কান্না থামলেও ফোঁপাতে লাগলো প্রেরণা। প্রণয় তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আম্মা শান্ত হন, যিনি দিয়েছিল তিনিই নিয়ে গেছেন, তার দয়া হলে আবার দেবেন, এভাবে কাঁদবেন না আম্মা।
প্রণয়ের শার্ট খামচে ধরে বুকে মুখ গুজে আর্তনাদ করে উঠল প্রেরণা। বলল, তোর বাবার বংশ কি নির্বংশ হবরে প্রণয়? পল্লবের সন্তান নাই, পলাশের কি সর্বনাশ ঘটল? আমার অঙ্গনটা কেমন হয়ে গেল? প্রেরণার আহাজারিতে অধৈর্য হয়ে প্রণয় বলল, আম্মা শান্ত হন, আপনার আরও দুটো সন্তান আছে, আপনি এমন করছেন কেন? তাছাড়া মেজভাবি আবার সন্তান নিতে পারবেন, আমি আছি, রঙন আছে, আপনি আপনারা নাতি নাতনির মুখ দেখতে পারবেন, এই বংশ নির্বংশ হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। ছেলের সান্ত্বনা পেয়ে কিছুটা শান্ত হলো প্রেরণা। ধীরে ধীরে রাত বাড়ছে, তাই বেশি দেরি করতে পারলো না প্রণয়। মায়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, নূর অপেক্ষা করছে আম্মা, যেতে হবে আমায়। আবারও বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল প্রেরণা। বলল, আমারে রেখে যাইস না বাবা, তোর বইয়ের কাছে আমি ক্ষমা চাই, তাও যাইস না। সহসা প্রণয় মৃদু ধমকে উঠল, বলল, কি বলছেন এসব আম্মা? আপনি কেন ক্ষমা চাইবেন? ভুল হতেই পারে, তাই বলে আপনাকে ছোট করতে পারি না আমি। ভুল বুঝতে পেরেছেন, এটাই মাথা সমান। বলেই প্রণয় উঠে দাঁড়ালো। প্রেরণা হাত টেনে ধরল। মায়ের পানে তাকাতেই আটকে উঠল সে। এক অসহায় নারীর প্রতিচ্ছবি আজ তার মায়ের মুখশ্রীতে স্পষ্ট বেশি উঠেছে। প্রেরণা অনুনয় করে বলল, আব্বা আমারে রেখে যাইও না। পুনরায় মায়ের পাশে বসলো প্রণয়। মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমার সাথে যাবেন আপনি? অসহায় কণ্ঠে প্রেরণা বলল, আমি গেলে অঙ্গনের কি হবে? চিন্তিত হয়ে প্রণয় বলল, আপনাকে যেতে হবে না, আপনি অপেক্ষায় থাকুন, আমরাই আসবো। এবার আমি আর শাহিনুর কিন্তু একা আসবো না, গিয়েছি দুজন, কিন্তু ফিরবো তিনজন ইনশাআল্লাহ। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল প্রেরণার। বলল, তাই যেন হয়, আমি অপেক্ষায় থাকলাম আব্বা। পাঁচফোড়ন গৃহ থেকে বেরিয়ে প্রথমে হাসপাতালে যায় প্রণয়। মুনতাহার মনের অবস্থা ঠিক নেই। অরুণা, শবনম আর জেবা ছিল তার কাছে। জেবা কিছুক্ষণ আগে পল্লবের সঙ্গে গৃহে ফিরে গেছে। রয়েছে শুধু শবনম আর অরুণা। এমন সময় মুনতাহাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে ঢুকলো প্রণয়। অরুণা আর শবনমকে বলল, সে কিছু কথা বলতে চায় মুনতাহাকে। ডাক্তার হিসেবে কিছু কথা জানা খুব প্রয়োজন তার। প্রণয়ের কথা শুনে দুজনেই বেরিয়ে যায়। ইতিমধ্যে সকলের কানে এসেছে, পলাশ কোনো এক কাজের বাহানা দিয়ে ঘন্টা দুয়েক আগে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সদ্য জন্মানো মৃত বাচ্চাটিকে কবর দেওয়ার পর হাসপাতালে অসুস্থ বউ রেখে কোন বাবা কোন স্বামী জরুরি কাজে ঢাকা চলে যেতে পারে জানা ছিল না প্রণয়ের। এ মুহূর্তে মুনতাহার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার। দীর্ঘশ্বাস ছেড়ে মুনতাহার সঙ্গে অনেকক্ষণ কথা বলল প্রণয়। জানলো অনেক না জানা বিষয়ও। সবকিছু জানার পর প্রণয় নিজে থেকে কিছুই বলতে পারল না। শেষে মুনতাহার মাথায় হাত রেখে শুধু এটুকু বলল, তুমি খুব ভালো মেয়ে, আল্লাহ তোমার মঙ্গল করবেন, ইনশাআল্লাহ আবারও মা হবে তুমি। কিন্তু সত্যি দ্বিতীয়বার মা হতে পারবে তো? যে বাবা 8 মাসের বাচ্চার এই পরিণতি করতে পারে, সে বাবা কি দ্বিতীয় সন্তান আনতে চাইবে? কাক ভেজা হয়ে কোয়ার্টারে ফিরল প্রণয়। প্রায় 2 ঘন্টা সময় রাস্তায় বসে বৃষ্টিতে ভিজেছে সে আজ। তার মতো শক্ত দাঁতের মানুষেরও চোখে অশ্রু ঝরে। সেই অশ্রুকণাগুলোকে বৃষ্টির সঙ্গে ভাসিয়ে দিয়েই ঘরে ফিরল সে। জানলো না কেউ, জানতে দিল না কাউকেই। তবুও শেষ রক্ষা হলো না। একজন মহিষী নারীর কাছে নিখুঁতভাবে ধরা পড়ে গেল। এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে, যে সম্পর্কগুলোতে রক্তের টান থাকে না, থাকে শুধু আত্মার টান। সেই টানেই শাহিনুর টের পেয়ে গেল মধ্যরাতে কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে স্বামী। প্রথমে ভেবেছিল রাগ করবে, তারপর ভাবলো না, রাগ করলে সম্পর্কে গভীরতা বাড়বে, তাই কিছুই বলবে না, চুপচাপ শুয়ে পড়বে। করলো তাই। প্রণয়ের প্রতি বিন্দু দরদ না দেখিয়ে, কোনো প্রশ্ন না করে চুপচাপ শুয়ে পড়লো। অথচ এই মেয়েটাই ঘন্টার পর ঘন্টা তার জন্য বারান্দায় গিয়ে অপেক্ষা করছিল। আসার পরই শুরু করলো অভিনয়। কিন্তু সে অভিনয় দীর্ঘ করতে পারলো না। লুকিয়ে লুকিয়ে যতবার বিধ্বস্ত প্রণয়ের মুখ দেখলো, ততবার বুকের ভেতরটা ছটফটিয়ে উঠল। প্রণয় তখন স্থির হয়ে ডিবানে বসেছিল। শাহিনুর শোয়া থেকে উঠে সহসা প্রণয়ের পাশে গিয়ে বসলো। প্রণয় তখনও নিশ্চল। তারপর নিঃশ্বাস চলছে কিনা এটুকুও বুঝতে পারল না শাহিনুর। শেষে ভয় পেয়ে গেল। হাত বাড়িয়ে প্রণয়ের কাঁধ স্পর্শ করে বলল, আপনার কি খুব মন খারাপ? জবাব দিল না প্রণয়। শাহিনুর ধীরে ধীরে প্রণয়ের কোলে উঠে বসলো। দুহাতে গলা জড়িয়ে ধরে বলল, আমার খুব ভয় করছে ডাক্তার সাহেব, আপনি কথা বলুন আমার সঙ্গে। এবারেও ব্যর্থ হলো শাহিনুর। দুহাতে প্রণয়ের চোয়াল জোড়া ধরে দৃষ্টি মেলালো। প্রণয়ের রক্তিম ঝাপসা দৃষ্টি জোড়া দেখে বুকের ভেতরটা কেমন হু হু করে কেঁদে উঠল। বিধ্বস্ত মুখটা দেখে মনে হলো একদিনের ব্যবধানে মানুষটার বয়স বেড়ে গেছে খুব। প্রিয় অর্ধাঙ্গের এই রূপ সহ্য করতে না পেরে চোখের অশ্রু বিসর্জন দিয়ে বলল, আপনার কি খুব কষ্ট হচ্ছে? আচম্বিতে প্রচণ্ড শক্ত করে শাহিনুরকে জড়িয়ে ধরল প্রণয়। ঘোর সংকটে পড়ে মুখ ফসকে বলে ফেলল, মেজভাই কি করে পারল নিজের সন্তানকে খুন করতে? সর্বাঙ্গ কেঁপে উঠল শাহিনুরের। কাপা গলায় প্রশ্ন করলো, খুন? প্রণয় আরো শক্ত করে শাহিনুরকে জড়িয়ে ধরল। বলল, হ্যাঁ খুন। মেজবাবির সামনে মুখোশ পরে বাচ্চার প্রতি ভালোবাসার অভিনয় করে নিখুঁত কৌশলে বাচ্চাটাকে খুন করেছে মেজবাই। মেজবাই স্বাভাবিক মানুষ হতে পারে না। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি ও স্বাভাবিক নয়, ও স্বাভাবিক হতে পারে না।
যদি বাচ্চাটা শেষ করারই ছিল আগেই করতে পারতো, কিন্তু শুরুতে কিছু করেনি, হয়তো করার ইচ্ছে হয়নি, শেষে ইচ্ছে হয়েছে তাই করেছে। একজন বাবা এতটা নৃশংস কি করে হতে পারে? আমার মাথা কাজ করছে না। উত্তেজিত কণ্ঠে বলা প্রতিটি কথাই মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দিল শাহিনুরের। নিঃশব্দে প্রণয়ের থেকে দূরে সরে গেল সে। নিমিষেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। বুকের ভিতর তীব্র কম্পন শুরু হলো। নিজেকে শান্ত করে ধীর কণ্ঠে শুধালো, সবটা খুলে বলুন, আমি বুঝতে পারছি না। মেজবাবি বলল, 1 মাস ধরে বাচ্চাটা নড়াচড়া করছে না, ব্যথাও করেছে, কিন্তু হওয়ার সময় হয়নি বলে এটাকে স্বাভাবিক ধরে নিয়েছে। কাউকে কিছু জানায়ও নি, শুধু মেজবাইকে ছাড়া। বাচ্চার জন্য মেজবাই নাকি বেশ উত্তেজিত ছিল। কয়েক মাস ধরে ভীষণ যত্নও নিত। যখনই ঘরে ফিরতো বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতো। এসব ভাবি বললেন, আমি শুনলাম, কিন্তু আমি তাকে বলতে পারলাম না বাচ্চাটাকে তার বাবা দীর্ঘদিন ধরে পয়জন মিশ্রিত খাবার দিয়েছে, যা মায়ের ক্ষতি না করলেও বাচ্চার ক্ষতি করেছে। শাহিনুর বলল, আরে স্পষ্ট করে বলুন, আমি বুঝতে পারছি না। কিছু ফলমূল রয়েছে যেগুলোতে পয়জন থাকে, মানে বিষ, ওরকমই কিছু খাওয়ানো হয়েছে মেজবাবিকে। টেস্টে যে বিষ ধরা পড়েছে তার নাম হাইড্রোজেন সায়ানাইড বিষ। আমার ধারণা ওকে অতিরিক্ত আপেলের বীজই খাওয়ানো হয়েছে, কারণ প্রতি রাতেই 1 গ্লাস আপেলের জুস খাওয়াতে ওকে। শরীরের উপকারের কথা ভেবে সে খেত, কিন্তু জানতো না আপেলের বিচিতে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ থাকে। আমরা সাধারণত আপেলের বিচি খাই না, এবং একটা আপেল খুব বেশি বিচি থাকেও না, কিন্তু আপেলের বিচির কোনো কারণে বেশি পরিমাণে খেয়ে ফেললে ক্ষতির কারণ হতে পারে। তাই আপেলের জুস তৈরির সময় বিচি যেন না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হয়। মেজোবাই নিশ্চয়ই এই সুযোগটাই কাজে লাগিয়েছে। বেচারি বুঝতেও পারেনি মুখোশের আড়ালে কি চলছিল। আপনি বলেননি, বিশ্বাস করবে না। আপনার কাছে প্রমাণ আছে? কোনো লাভ নেই নূর। সহসা প্রণয়ের দুটো পা জড়িয়ে ধরে অনুরোধ করল শাহিনুর, ওই নিষ্পাপ শিশুর খুনিকে মাফ করবেন না ডাক্তার? ভাই হয়ে আপনি কিছু না করুন, আমি করব। আমি আইনের সহায়তা নিয়ে শাস্তি দেব ওই পশুটাকে। একটু থেমে আবার বলল, আপনি আমাকে সাহায্য করুন। আমি করলেও মুনতাহা করবে না নূর। পাগলামি বন্ধ করো। আমি পাগলামি করছি না, আমি ওই জানোয়ারটার শাস্তি চাই। হঠাৎ ক্ষিপ্ত মেজাজে শাহিনুরের থেকে পা ছাড়িয়ে নিল প্রণয়। উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, কি করবে তুমি? এসব প্রমাণ দিয়ে কিচ্ছু হবে না। তুমি চাইলেও মুনতাহা চাইবে না। একজন মা তার সন্তানের জন্য সব পারে। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল শাহিনুর। নিজেকে শান্ত করার চেষ্টা করে প্রণয় বলল, বাঙালি নারীদের তুমি চেনো না। আমি কি বাঙালি নারী না? শাহিনুরের দৃঢ় দৃষ্টিতে তাকালো প্রণয়। ধীর পায়ে এগিয়ে এসে ওর সম্মুখে দাঁড়ালো। দুহাত বাড়িয়ে চোয়ালজোড়া আবদ্ধ করে নিয়ে নরম সুরে বলল, তুমি তো অনন্য। অসহায় কণ্ঠে শাহিনুর বলল, মান্নাত বুবুর খুনিকে শাস্তি পেতে দিন না ডাক্তার সাহেব। সহসা দূরে সরে গেল প্রণয়। বলল, তোমায় নিয়ে খুব সাধারণ একটা জীবন কাটাতে চাই নূর, তুমি আমাকে এভাবে ভেঙে দিও না। বুক চিরে দীর্ঘশ্বাস ছাড়ল শাহিনুর। মনে মনে ভাবলো, আমাদের ভাগ্য সহায় হবে না। অন্তত আজকের সত্যিটা জানার পর ওকে আমি ছাড়বো না। এই ছিল বাইজি কন্যার 43 থেকে 45 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।